তোর কপাল পুড়েছে রে তানজিনা আফা। তোর জামাই নতুন বউ লইয়া আইছে। দুয়ার খুলে বাইরে আয় দেখ। খুব তো তখন ভাইগা বিয়া বইছিলি, এখন জামাই হত্তিন লইয়া আইছে। এমন না আমি দেখেনি ঘটনাটা। সব কিছু দেখেই আমি ঘরে খিল এঁটেছি। তবু আমাকে বারবার ডেকে কথাগুলো বলে পৈশাচিক আনন্দ পাচ্ছে বড় যা সানজিদা। সম্পর্কে আপন চাচাতো বোন আমরা। বয়সে আমি সানজিদার চেয়ে 4 বছরের বড়। কিন্তু ছোট থেকে সানজিদা আমাকে দু চোখে দেখতে পারে না। সানজিদা কখনো চায়নি আমি খানবাড়ির ছোট বউ হয়ে আসি। এমনকি আমার আর আজুয়ারদের বিয়েতে দুই পরিবারের কেউ রাজি ছিল না। আমার শ্বশুর শাশুড়ি তো একদম না। কারণ প্রথমত তারা এক্ষুনি তাদের ছোট ছেলেকে বিয়ে করাতে চায়নি। দ্বিতীয়ত তারা চেয়েছিল বড় ছেলের বউয়ের মতো অল্প শিক্ষিত আর কম বয়সী মেয়ের সাথে ছোট ছেলের বিয়েটা দিতে। সেদিক থেকে আমি অনার্সে 3য় বর্ষে পড়ি, আবার বয়সও আজুয়ারদের থেকে মাত্র 2 বছরের ছোট। আবার গায়ের রং হালকা চাপা। দুই বাড়ির কাউকে আমাদের রাজি করাতে পারছিলাম না। এদিকে আমার বাবা মা আজিয়ারদের সাথে আমার সম্পর্কের কথা জানতে পেরে বিয়ে প্রায় ঠিক করে ফেলেন। শত চেষ্টা করে যখন আমার বিয়েটা ভাঙছিল না, তখন এক প্রকার নিরুপায় হয়ে পালিয়ে গিয়ে বিয়ে করি আমি আর আজুয়াত। বাড়ির মান সম্মান রক্ষা করতে সবাই বাধ্য হয়ে আমাদের বিয়েটা মেনে নিয়েছিল। শ্বশুরবাড়ি, বাপের বাড়ি কিংবা সমাজের মানুষের দেওয়া অপমান, লাঞ্ছনা সব তখনই তুচ্ছ হয়ে গেছে যখন আজ নিজের স্বামী আজুয়াতকে বরের বেশে নতুন বউয়ের সাথে বাড়ির দরজায় দেখলাম। বদ্ধ ঘরে বসে এখন কথাই ভাবছি তানজিদা। এদিকে আমজাদ খান তার স্ত্রী রেহেনা খাতুনকে জোরে হাঁক দিয়ে বললেন, আবরাবের মা, এত দূর থেইকা আইসা আর কতক্ষণ দাঁড়ায় থাকমু? নতুন বউ ঘরে তুলো। পান চিবোতে চিবোতে রেহেনা খাতুন বললেন, ঘরে বউ কেমনে তুলুম? আজুয়াদের বউয়ের লইগা বানানি সব গয়না তো দিয়া দিছি। আর তোমাকে উচ্চশিক্ষিত বউ তো ঘরে খিল দিছে। আমজাদ খান বলে, আল্লাহ দিলে তোমারে তো কম গহনা দেই নাই, ওইখান থেকে একটা দিয়া দাও। আমি চুপ থাকে, শুভ অশুভের একটা ব্যাপার আছে। ওই খানদানি গয়নাগুলো আজুয়ারদের বউয়ের লইগা, এগুলো নতুন বউয়ের হক আছে। এই গয়না ছাড়া আমি নতুন বউরে ঘরে তুলুম না। আমজাদ খান বিরক্ত হয়ে তানজিনের ঘরের দিকে গেলেন। অনেকবার ডাকার পর কোনো সাড়া পেলেন না। একসময় রেগে গিয়ে বললেন, এবার যদি বাইর না হয়ে আসো তবে আর দরজাটা ভাঙিয়ে ফেলবো ছোট বৌমা। তানজিনা ভেতর থেকে শ্বশুরের গলা শুনতে পায়। তানজিনা ধীর পায়ে খিল খুলে দেয়, ছোট বৌমা ভালো করে হুনো। পুরুষ মানুষের 4টা বিয়ে জায়েজ। এহেন বিয়া হইয়া গেছে নতুন বউয়ের সাথে বইনের মতো থাকবা। যাও দেহি, অহন তোমার শাশুড়ির দেওয়া খানদানি বালাজোড়া লইয়া নতুন বউরে বরণ করতে চলে আসো। চোখের পানি চলে আসে তানজিনার। অস্পষ্ট স্বরে শ্বশুরকে বলে, বাবা আমি বরণ করব না। তুমি না এলে আর কে করবে? এবাড়ির বউ হিসাবে তোমার একটা দায়িত্ব আছে। যাও এখন জলদি করো, আর কথা বাড়াইও না। নতুন বউ সারাদিন বাইরে দাঁড়াবো থাকবো নি? তানজিনা নতুন আলমারি থেকে গহনার বাক্স বের করে। বালাজোড়া দেখে তার অতীত মনে পড়ে। যেদিন তানজিনা তার শাশুড়ি বালা পড়াচ্ছিল, পাড়া প্রতিবেশী সবাই বলেছিল। একসময় পাশের বাড়ি সালেহা ভাবি বলে ওঠে, কিছু মনে করো না আবরাবের মা, তোমার ছোট মা বউয়ের রং একটু ময়লা, ধলা হইলে বালাজোড়া হাতে ফুইটা থাকতো। কপাল, সবাই কপাল আপা, নইলে পোলা এমনু কাম করে। 70 পেটে ধরেছি, শুনেছি আমার ছোট বউ আর আরবারের বড় বোন বোন লাগে। হুম, শুনেছে হেরা 14র চাচাতো ভাই। তই এগো রঙ্গের এত ফারাক কেন? ওই কথা শুনে পাশ থেকে সানজিদা বলে ওঠে, চাচি আমাকে পুরো বংশ সবাই ধলা, খালি জেঠি মানে তানজিনার আফার মায়ে কায়লা। আফা হের মায়ের মতো হয়েছে। অ্যাঁ বলে মুখ বেঁকায় সালেহা বেগম। আর দুইনার বেবাক মাইয়া থুইয়া আমার পোলা ওরে বিয়া করে লাগছে। না আছে রূপ, না আছে বয়স। এই মাইয়া লইয়া আমার আজু যে কেমনে ভাত খাইব কে জানে। ছোট বৌমা হলো তোমার। আমজাদ খানের ডাকে বর্তমান ফিরে আসে তানজিনা। আসছি বাবা বলে গয়নার বাক্স আলমারিতে রেখে বালাজোড়া নিয়ে বের হয়ে আসে। তারপর মাথা নিচু করে সেটা শাশুড়ির হাতে যায়। রেহেনা বেগম নতুন বউকে বালাজোড়া পরিয়ে বরণ করে। দেখ দেখছনি আম্মা, নতুন ভাবির হাতে বালাজোড়া কি সুন্দর ফুটছে। কথাটা আজুয়াদের ছোট বোন আফিয়া। ফুটবো না? হাজার হোক নতুন বউয়ের গায়ের রং তো যেমন কাঁচা হলদি। আজুয়াদ এসব আর নিতে পারছিল না, তাই গটগট করে ভেতরে চলে গেল। বাকিরা নতুন বউকে নিয়ে যাবে, সেই সময় সানজিদা ফোড়ন কাটে। নতুন বউরে কোন ঘরে নিমু আম্মা? এ আবার
কেমন কথা বৌমা? নতুন বউরে তার স্বামীর ঘরে যাইব? সানজিদে তানজিনাকে শোনানোর জন্য জোরেই বলে। তাহলে তানজিনা আবার কই থাকবো? রেখনা খাতুন উঁচু গলায় বলে, হে দরকার হলে আজ আফিয়ার ঘরে থাকবো। নিজের স্বামীরা আঁচলে বাইন্দে রাখলে লইগা রূপ লাগে, হেইডা হের অহন বুঝন লাগবে। আফিয়া তানজিনাকে খুব একটা অপছন্দ করে না, তাই মুখ বাঁকিয়ে বলে, আমি কারো লাগে এক ঘরে থাকবার পারুম না। তাছাড়া ছোট ভাবির তো একটা আলগা ঘর লাগবো নাকি? আমজাদ খান ধমক সুরে বলে, এই বাড়িতে কি ঘর কম? দরকার হলে ছোট বউ এহেন থেকে দক্ষিণের ঘরে থাকবো। যাও তোমরা, এই নিয়ে আর কোনো কথা না। নতুন বউ লইয়া ঘরে যাও। যে অনেকক্ষণ ধরিয়া দাঁড়ায় আছে, হের কষ্ট হইতেছে। শ্বশুর এমন কথা দুঃখের মধ্যে হাসি পেল তানজিনার। যেদিন বিয়ে হয়ে এসেছিল টানা ৮ ঘন্টা খানবাড়ির প্রথম ফটকে ঠায় দাঁড়িয়েছিল সে। যখন তার বাবা আর ছোট চাচা সে মাপ চেয়েছিল, তখন তাকে ঘরে তোলা হয়েছিল। কিন্তু আজ সেই আমজাদ খান নতুন বউয়ের কষ্ট খুব সহজে বুঝতে পারবে। বুঝবে নাইবে কেন? নতুন বউ যে আর কেউ না, তার ওই ছোট বোনের একমাত্র মেয়ে রাফিয়া। নিজের ভাগ্নিকে কি করে কষ্ট দিবেন তিনি? গতকাল হঠাৎ আজুয়াতকে নিয়ে তার বাবা আমজাদ খান তার ফুপুর বাড়ি গিয়েছিল। যাবার সময় বলেছিল আম কাঁঠালের দাওয়াত নিয়ে দি যাচ্ছে, সেখান থেকে আজ ফিরবে। সাথে রাফিয়া নিয়ে এলো খানবাড়ির বউ বানিয়ে। পাত্রের মতো খাড়াইয়া না থাইকা ঘরতে জিনিসপত্র নিয়ে আসেন। রাফিয়ার কথায় সম্মতি ফিরে পায় তানজিনা। অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করে, আমাকে কিছু বলছো আফিয়া? আপনারে কমু না তা কারে কমু? মাই কইছে আপনারে জিনিসপাতি নিয়া দক্ষিণের ঘরে যাইতে। দেরি না কইরা নতুন ভাবিরে জিনিস গুছাইয়া গোসল করব। বিকালে পাড়া প্রতিবেশী আইব বউ দেখতে। জলদি করেন। আফিয়ার এমন ব্যবহারে তানজিনা মোটেও অবাক হয় না, কারণ এই বাড়িতে আসার পর থেকে তার সাথে ভালো ব্যবহার করেনি। যার কাছ থেকে তানজিনা ভালোবাসা আর সম্মান পেয়েছিল, সে ছিল তার স্বামী আজওয়াত। কিন্তু আজ সেই স্বামী তাকে জীবনে চরম আঘাত দিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে জিনিসপত্র গোছাতে চলে গেল। ঘরে গিয়ে দেখে তার শ্বশুর আর আজুয়াত ছাড়া সবাই আছে। সবার মধ্যমণি হয়ে খাটের উপর বসে আছে রাফিয়া। তানজিনার মনে হচ্ছে কেউ তার বুকের উপর দিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে। কষ্টে দুফোঁটা পানি বের হয়ে এলো। কারণ নজরে আসার আগে সেই পানি মুছে ফেললো। তানজিনা জিনিসপত্র গোছানো শুরু করে দিল। সে তার কাপড় চোপড়ে ব্যাগ ভরছিল আর ফাঁকে ফাঁকে আর চোখে নিজের ঘরটা দেখছিল। ঘরের প্রায় সব জিনিসে তানজিনের বাবার দেওয়া। গয়না থেকে শুরু করে সংসার সাজানো সব জিনিস দিয়েছিল তানজিনের বাবা তারেক ভূঁইয়া। তিনি ভেবেছিলেন এসব জিনিসে দিয়ে মেয়ের অপরাধ ঢেকে দিবেন। কিন্তু একবারও এটা ভাবেননি যে ছেলেকে তার মেয়েকে নিয়ে পালিয়েছেও সেও সমান অপরাধী। না, এটা সমাজের কেউ ভাবতেই পারে না, কারণ এক্ষেত্রে ছেলেকে কখনো অপরাধী সাব্যস্ত করা হয় না। জিনিস গোছানোর সময় সবার কিছু ভাষাভাষী টিপ্পনি তানজিনার কানে আসছিল। রূপ না থাকলেও খালি মিষ্টি কথায় কিছু হয় না। কই তানজিনা কই আমাগো রাফিয়া, মাশা আল্লাহ দেখতে আসমানেই পড়ি, রংটা পাইছে একেবারে নানির লাহায়। চোখের পানি আটকানোর অনেক চেষ্টা করছিল তানজিনা, কিন্তু তানজিনের মনে হলো আজ নিজের চোখের পানি তার কাছে শত্রু হয়ে গেছে। যতই বাধা দিচ্ছে আবার দ্বিগুণ গতিতে দুগাল বেয়ে পড়ছে। রেহনা খাতুন তানজিনাকে তাড়া দিয়ে বলে, বলছি এখনে যা লাগে খালি সেগুন লই নিয়া ঘরটা খালি করো, বাকি জিনিস পরে নিও। এত ভারী গহনা পরে রাফিয়া আর কতক্ষণ থাকবো? সানজিদা আগুনে ঘি ঢেলে দিল। ব্যাগ গুছাইতে এত সময় লাগে না আম্মা, তানজিনা আপা একটু বেশি কাঁদতেছে তাই সময় লাগছে। হুঙ্কার দিয়ে ওঠে রেহেনা খাতুন। তোমার চোখের পানি অকারণে যদি আমার আজু আর রাফিয়ার সংসারে কোনো অশান্তি হয়, তোমার খবর আছে। আরে কেমন স্ত্রী তুমি, স্বামীর ভালো বোঝো না? তানজিনা কোনো রকমে কিছু কাপড় চোপড় গুছিয়ে ঘর থেকে বের হতে যাচ্ছিল, তখনই আজুয়াত তার সামনে এসে দাঁড়ায়। তুমি কোথায় যাচ্ছ তানু? তানজিনা এই ঘটনার পর আজুয়াতের চোখের দিকে তাকিয়ে দেখেনি, আর তার ইচ্ছেও করছে না তাকাতে, তাই মাথা নিচু করে রইল। রেহেনা খাতুন খাটে বসেই জবাব দিল, রাফিয়া নতুন বউ, তাই তোর আব্বা আর আমি ঠিক করছি ছোট বৌমা কয়েকদিনের জন্য দক্ষিণের ঘরে থাকবে। এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়ল আজওয়াত। চিৎকার করে রাফিয়ার দিকে আঙুল তুলে বলে, আমার ঘর থেকে কেউ বের হলে এই মেয়ে বের হবে, তানু না। কথাটা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। রাফিয়া ফুপিয়ে কেঁদে দিল, একদম ঢং করবি না আমার সামনে। আমাকে ফাঁসিয়ে বিয়ে করার সময় মনে ছিল না তোরে তো আমার খুন করতে ইচ্ছা করতেছে? আজওয়াত এতটা চেঁচিয়ে কথাগুলো বলছিল যে পাশের ঘর থেকে আমজাদ খান চলে এসো। হইছেটা কি এখন? আজু, নতুন বউয়ের উপর কেউ এমনি চিল্লায়? ধমকের সুরে কথাটি বলে আমজাদ খান, আমি তো কাল থেকে চুপ ছিলাম আব্বা, এই কালনাগনির সাথে আমার বিয়ে দিয়ে দিলেন, তাও চুপ ছিলাম। কিন্তু সে এই ঘরে থাকবে না বলে দিলাম। এগুলো কি কথা? মুহে মধু নাই? আর ভুইলা যাস না, যা হয়েছে তোর বাপ বরাবর দোষ ছিল। তোর পছন্দ না হইলে রাফিয়া ওই ঘরে থাকবে না, কিন্তু হেডা আইব
ফিরুন্ডার পর। একথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে আজুয়াত। কিসের ফিরুন্ডা আব্বা? বিয়েটা যখন আমি মানি না, দাঁত কিটমিট করে চিৎকার করে আমজাদ খান বলে, এহেন না মানলে কি আইব? ঘরে বউ রাইখা পীড়িত করবার সময় মনে আসিল না, 3 দিন বাদে শুক্রবার তোগো বউ ভাতের অনুষ্ঠান, তোর লইগা বইনের কাছে হের হউর বাড়ির মানুষের কাছে আমারে অনেক ছোট হউন লাগছে। এখন চুপচাপ এই অনুষ্ঠানগুলো কইরা আমার উদ্ধার কর। একটু নরম হয়ে আজুয়াত বলে, আব্বা আমি কাল বলেছি, আজকেও বলছি, রাফিয়া যা বলেছে তার অর্ধেক মিথ্যে কথা। আমি আদা তো হাছা এইটা অনেক। ঘরে বউ রাখে পীড়িত করার সময় মনে ছিল না? শ্বশুরের কথাটা, এই কথাটা তানজিনের কানে বিষের মতো বাজছিল। আর কোনো কথা তার কানে পৌঁছাতে পারল না। সে বুঝতে পারল আজুয়াতের সম্মতিতে বিয়েটা হয়েছে। নিজেকে সর্বশক্তি দিয়ে নিয়ন্ত্রণ করে একটু জোরে কঠিন গলায় বলল, বাবা এত ঝামেলা কেন হচ্ছে তাই তো বুঝতে পারছি না। শুধু শুধু একটা ঘর আগলে থেকে আমি কি করব? যেখানে মানুষটাকে আগলে রাখতে পারলাম না, আমি ওই ঘরে চলে যাচ্ছি। তানজিনা বের হয়ে গেল। আজুয়াত এবার আর তাকে আটকানোর চেষ্টা করলো না, কারণ তানজিনা যেভাবে আর যে কথা বলেছে তাতে আজুয়াতের সাহস হলো না তাকে আটকানোর। দেখছিনি তেজ কত না মাইয়ার, কথাবার্তার লাগাম নাই, বাত্তমিজ কহানকার। রেহেনা বেগম এত চেঁচিয়ে কথাগুলো বললো যে ঘর থেকে বের হয়ে উঠানে গিয়ে সব শুনতে পাচ্ছে তানজিনা। মা তানুরে কিছু কইলে বাড়িতে কিন্তু আগুন লাগাই দিমু, গলার স্বর উঁচু কইরা আমজাদ খান বলে। আরে আবার কি আইলো? আর আরবারের মা, তুমি এত কথা কিসের লাইগে কইতেছো? বুড়া বয়সে ক্যাচা খাইবার মন চাইছে? আমজাদ খানের মাথায় রেহেনা খাতুমের মুখটা চুন হয়ে গেল। আজু তুই খাড়াই আসোস কেন? জলদি যা, গত ধুইয়ালা, বাজারও যাওয়ান লাগবো। আরবার ফোন দেখ করছে, হের আইতে আইতে বুধবারে আইব, তাই আমার লগে সব বাজার আর তোরই করতে লাগবো। আজুয়াত পুকুরে ডুব দিতে চলে গেল আর আমজাদ খান নিজের ঘরে। ইচ্ছা মতো তানজিনাকে কথা না শোনাতে না পারায় গা জ্বলতেছিল রেহেনা খাতুনের। 70-এর ঘরে তো 70-ই জন্ম নেবে, যেমন বাপু তেমন পোলা। আমার লগে হেরা ভালো ব্যবহার করতে পারে না নাকি? কান্নায় কেঁদে কথাগুলো বলছিলেন তিনি। তখন আফিয়ে বলে, আম্মা ছোট ভাইয়ের আর আব্বার কি দোষ? সব তো হয়েছে ভাবির লইগা। মুখ বেঁকিয়ে রেহেনা খাতুন বলে, হের কথা আর কি কমু যাবের তোর? যেদিন থেকে এ বাইত আইছে আমার হাড্ডি গোস্ত জ্বালাই খাইতেছে। এতক্ষণ রাফিয়ার চোখের পানি ফেলছিল। থাক না মা, মামিমা, তানজিনার ভাবি আর বোনকে না, দোষ তো আমার। আমি তো হের সংসার ভাঙ্গিবার আসছি বলে আবার ফুপিয়ে কেঁদে উঠে। সানজিদা মুখ বাঁকিয়ে বলে, তুমি কান্দো কি লইগা? তানজিনা আপারে আমি হেডটার চিনি। হের পেটে পেটে যে কত শয়তানি লুকায় আছে এইটা আমি জানি। হের আর হের মার কামাইলো ছলাকলা কইরা বাড়ির পুরুষ মানুষের বশ করা। রেহেনা খাতুন সানজিনার কথায় তাল মিলা বলে, বড় মহিমা উচিত কথা কইতেছে। তুই কানবি না, নিজের স্বামীর মন জয় কর। কি করে পারবি না? আপনি যেমন কর্তা আম্মা, কেমনে পারবো না? আমাকে রফিয়ার যে রূপ, এই রূপ দেইখা আজুত ভাই সব ভুলে যাইব বলে রফিয়ার গায়ের সাথে নিজের গা দিয়ে একটা ধাক্কা দিল সানজিদা। সানজিদের এমন টিটকারির বিপরীতে রাফিয়া কিছু বলতে পারলো না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো। অক্করে ছাছা কত কইতেছে বড় ভাবি, কই হোট ভাবি, আর কই আমাগো রাফিয়া। কথাটা আছিয়া বলে, তার রাজপুত্রের মতো ভাইয়ের বউ তানজিদের মতো বয়সী কালো মেয়ে, এটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। ভারাক্রান্ত গলায় রাফিয়া বলে, না গো আফিয়া আপা, তানজিনা ভাবি অনেক গুণবতী, হেল্লার তুলনায় আমি কিছু না। মুখ বাঁকায় সানজিতা। ভাবি গো কি? রাফিয়া আপা ডাহো, এহেন তোমার হত্তিন। আর তুমি অত নরম হইও না, হেরে অহনে তুমি চেনো নাই, ছোটবেলারে আমারে জ্বালাইছে। হেন নাহি ফাঁস কইরা জজ ব্যারিস্টার আইব। আমি পড়ালেখায় একটু খারাপ ছিলাম, তাই কত কথা শুনতে হয়েছে। আমার আব্বা তো আমার চাইতে তানজিনা আভারে আদর করে। কি লইগে না হে গুণবতী, ভাগ্য বিয়া বইনের সময় কই আইছিল গুণ, পুরো বংশের মুছে চুনকালি মাছাইছিল। এরপরে আমার বাপে তানজিনা তানজিনা করে। পুরুষ মানুষের এরা মা বেটে খুব বাইন্দে রাখবার পারে। সময় থাকতে নিজের স্বামীরে সামলাও গো রাফিয়া, নইলে তোমার হত্তিন তোমারে এইবারই ভাত খাইবার দিবে না। বড় বউ ঠিক কইছে, তোর মন পরিষ্কার, তাই মাইয়ার ছলাকলা তুই বুঝবি না। নিজের স্বামীরা আঁচলের সাথে বাইন্দা রাখবি, বুঝবার পারছস নি?
এভাবে তিনজন মিলে রাফিয়ার কানে বিষ ঢালতে রাখে তানজিনের বিরুদ্ধে। কিরে আজু, শুনলাম তুই নাহি আবার বিয়ে করছিস? শান বাঁধানো পুকুর ঘাটে বসে দাঁতে খিলাল করতে করতে প্রশ্নটা করছে আজুয়াতের পাশের বাড়ির মুরব্বী করিম মুন্সি। সাধারণত ওই সময় খানবাড়ির পুকুরে তিনি ছাড়া আর কেউ আসেন না। আজুয়াত কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে সায় দিল। তোগো হেন পোলাপাইনের মতিগতি বোঝা মুশকিল। অত কিছু কইরা তো পাশের গ্রামের ভুইয়া গো মাইডারে বিয়া করছস। অহন বছর ঘুরতে না ঘুরতে নয়া বউ ঘরে তুলছস। তোর কি সবাই রূপের পূজারি? একখান কথা কই, আগের বউটারে অনাদর করিস না। তোরে ভরসা কইরা ঘর দোর ছাইরা অহন হুত্তিনের ভাত খাওয়া লাগবো? ডর লাগতেছে মাইয়েডারে না আবার তোকে বাড়ির মানুষে অত্যাচার আর তোর অনাদরে হারাই যায়। উজু কইরা করিম মুন্সি চলে গেল। তিনি এখন খানবাড়ির মসজিদে বসে কোরআন তেলাওয়াত করবেন। তারপর একবারে জোহরের নামাজ পড়ে বাড়ি যাবেন। এটাই তার রোজগারের নিয়ম। পুকুরে ডুব দিতে দিতে আজুয়াদ মনে মনে ভাবতে লাগলো, রূপে আমি ভুলে যাব? আমি অনাদর করব, তাও তানুকে? কখনোই না। সারা জীবন ওকে আগলে রাখবো আমি। আমি ছোট ভুলের জন্য আমি তানুকে হারাতে পারবো না। দরকার হলে রাফিয়াকে তালাক দিব। আব্বার সাথে আজই কথা বলবো। আজুয়াদ উঠানে পা রাখতে আমজাদ খান বলেন, আজু তুই তৈয়ার হয়ে এলা, হাটে যামু। বাবুর্চি ঠিক করা লাগবো, কিছু সদাই করুন লাগবো। আচ্ছা বলে আজুয়াদ ঘরে গেল। আজুয়াদ আলমারি খুলে দেখে তানজিনার কাপড়ের জায়গায় রাফিয়ার কাপড়। এটা দেখে মেজাজ খুব খারাপ হয়ে যায়। এমন সময় রাফিয়া গোসল করে ঘরে এলো। রাফিকে দিয়ে নিজের রাগ ঝাড়তে আজওয়াল রাফিয়ার গালে সজোরে চড় দিল। রাফিয়া মেঝেতে পড়ে গেল ও মাগু বলে রাফিয়া চিৎকার দিল, আমার লগে ন্যাকামি করবি না, তোর জিনিস যাতে আমার আলমারিতে না থাকে বলে রাফিয়ার সব কাপড় ছুঁড়ে তার মুখের উপর ফেলেতে লাগলো। রাফিয়ার চিৎকার শুনে সবাই দৌড়ে আজওয়ারদের ঘরে এলো। ঘরের এলোমেলো অবস্থা, রাফিয়ার ফর্সা গালে পাঁচ আঙ্গুলের দাগ দেখে সবাই বুঝতে পারলো কি ঘটেছে। আমজাদ খান হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমার মায়ের গায়ে হাত তোলার তো সাহস হয় কেমনে? আজওয়াদ মাথা নিচু করে দাঁড়াইয়ে রইল। কারণ যাই হোক, সে একটা মেয়ের গায়ে হাত তুলে অন্যায় করেছে। অবশ্য এই অন্যায়টা আগে সে একদিন করেছিল তানজিনের সাথে, আর এই মানুষগুলো তার কাজের জন্য সেদিন তাকে বাহাবা দিয়েছিল। কিন্তু আজ রাফিয়ার ক্ষেত্রে ব্যাপারটা বদলে যায়। আজুয়ারদের চোখের সামনে সেই দিনটা ভেসে উঠলে, আজুরে কই গেলি রে? দেখা যা, তোর বউ কি সর্বনাশ করছে। আমার কি সর্বনাশ আইলো রে? কি হয়েছে মা, চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, আমি তো খালি চিল্লে, আর তোর বউ আমার লগে কাইজা করে তার বেলা। তানজিনার বিয়ের তখন 3 মাসও হয়নি। শ্বশুরবাড়ির সবাই তার সব কাজে ভুল ধরত, বিশেষ করে তার শাশুড়ি। তানজিনাকে সহ্য করত, কিন্তু আজ এত সামান্য একটা ব্যাপারে তিনি এমন হুলস্থুল বাঁধিয়েছেন যে তানজিনা জবাব দিয়ে ফেলেন, মা আপনি শুধু শুধু ব্যাপারটা নিয়ে ঝামেলা করতেছেন, আমি হাতের কাজটা করেই আসছিলাম। মুখ বেঁকিয়ে রেহেনা খাতুন বলে, তোমার কাম মানে তো সারা দিন তো কিতাবের মধ্যে থাইকা, সংসারের কামে তো মন নাই। আজুয়াত বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে, হইছেটা কি বলবা তো? কি আর হইব, তোর আব্বা এতগুলাল বাজার আনছে, আর তোর বউকে কইছিলাম গুছাই রাখতে, হেন কইল হাতের কাম সাইরা পরে আইব। 1 ঘন্টা হইয়া গেল, হের কিছু করে নেই। যাইয়া দেখি নবাবের বেটি টেবিলে বই পড়ে। মাছগুলোন পইচা গেল, এতক্ষণ করে আইলো না জিগাইলে কয় এত জরুরি হইলে আফিয়ারে কেন ডাকলাম না? প্রতিবাদ না করে তানজিনা বলে, মা কেন আপনি শুধু শুধু মিথ্যে বলছেন? আপনি আমাকে ডেকেছেন 10 মিনিটও হয়নি, তার মধ্যে আমি চলে আসলাম। আর আফিয়ার কথা তো আমি এমনি। কথাটা শেষ করার আগে আজু আর তানজিনা দুই গালে ঠাস ঠাস করে চড় মারে। এরপর পোপর আক্রোশে বলে, হারামজাদি, আমার আম্মারে মিথ্যাবাদী বলিস? আমার মা বোন তোরে কাজ করে খাওয়াবে, আর তুই নবাবের বেটি পায়ের উপর পা তুলে বসে খাবি? আজকে থেকে তোর পড়ালেখা বন্ধ। আবার যদি তোর বইয়ের সামনে বসতে দেখি, তবে আমি তোর বই খাতা আগুনে পুড়ে ফেলবো। এবার গটগট করে বের হয়ে গেছিল। ঘটনার আকস্মিকতা তানজিনা বুঝতে পেরেছিল। কি হয়েছে তার? এই কি সেই আজুয়াত যার হাত ধরে সব সম্পর্ক ভুলে সে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল? এত সময় পরও ছেলের শাসনে খুশি হতে পারে না রেহেনা খাতুন। তাই আমজাদ খান বাড়িতে এলে বিচার দেন। আমজাদ খানও জরুরি তলব পাঠায় ছেলে আর ছেলের বউকে। তোমার মায়ের কাছ থেকে হব শুনলাম, বউয়ের হইয়া তোমার কিছু বলার আছে আজু? আব্বা, তানু একটা ভুল করে ফেলেছে। ধমক দিয়ে আমজাদ খান বলে, কিসের ভুল? নিজের হাউরির লগে তক্ক করে হেরে মিথ্যাবাদী কয়, হেডা কোনো ভুল না, এইটা গুণা। তাই তুই যা শাস্তি ঠিক করছিস তাই হইব। আজকের পর ছোট বৌমা লেখাপড়া করবো না। কিন্তু বাবা, আমি তো এমনি রাগের মাথায় কথাটা বলছিলাম। এইটা আমি বুঝাই তোকে ডাকছি। এই বাড়ির ভাত খাওয়ান হইলে তোর বউয়ের পড়া ছাড়ুন লাগবো। তানজিনের শ্বশুরের পায়ে ধরে বসে কান্না করে দেয়। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমারে আর একটা সুযোগ দেন, আমার পড়া বন্ধ করেন না, একটু দয়া করেন। আমজাদ খান তার সিদ্ধান্তে অনড় হয়ে বলে, অহন সুযোগ দিলে তুমি আবারও একই অন্যায় করবা, এইটা আমি ওইতে দিব না।
তাই কোনো সুযোগ দেওয়া যাইব না। সেদিন তানজিনার পড়া বন্ধ হয়ে গেছিল। তানজিনার শ্বশুর শাশুড়ির পায়ে ধরে লাভ হয়নি। সেদিন বাড়ির সবাই অনেক প্রশংসা পেয়েছিল আজুয়াতের। আজও একই কাজ, শুধু মানুষটাই বদলে গেল, কারণে তিরস্কার পাচ্ছে। আমজাদ খানের চিৎকারে হুশ আসে আজুয়াত। কিরে কিতা কস না ক্যারে? এই শিক্ষা দিছি ফুলের মতো মাইয়ার গায়ে হাত দেস? ভুল হয়েছে আব্বা বলে বের হয়ে নিলে তানজিনার মুখোমুখি হাজত। চিৎকার চেঁচামেচি শুনে সেও এসেছে। সব দেখে পুরো কথাগুলো মনে পড়ছে। মাথা নিচু করে সরে গিয়ে আজুয়াতকে জায়গা দিল। আজুয়াতের দিকে তাকিয়ে দেখে এই কয়েক ঘন্টার মধ্যে যেন ঝরে যাওয়ার মতো শুকনো ফুলের মতো শুকিয়ে গেছে তানজিদা। তানজিনার এ চেহারা সহ্য করতে পারতেছে না আজুয়াত। নিজেকে শেষ করে দিতে মন চাইছে তার। চোখ নামিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। পোলার উপর চিল্লাও কেন? নষ্টের গোড়া তো হইল তোমার ছোট বউ। হের আড়ালে আজুর কান ভারী করছে। নইলে এমন পরীর লহন বউ আমার পোলার মারে? রেহেনা বেগম নিজের স্বামীকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। আমজাদ খান তানজিনের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, তোমার জন্যই যদি আমার ভাগ্নির কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমি তোমারে ছাইড়া দিমই না। আমজাদ খান রেগে বের হয়ে যায়। রেহেনা বেগম চেঁচিয়ে বলে, থাকে সংসারের মতো খাড়াই আছো কেন? যাও, ভালা কিছু নাস্তা বানাও। দুপুরে পরে নতুন বউ দেখতে সবাই আসতে শুরু করবে। তাগো সামনে তো কিছু দেওয়ান লাগবে। আফিয়া যত দৌড়াইয়া ফিরিস্তে বরফ লইয়া আয়। আহারে, গালটা লাল হইয়া রয়েছে, না জানি কত জ্বলতেছে। তানজিনা এই আদিক্ষেতাগুলো আর নিতে পারছিল না। তাই বের হয়ে রান্না দিকের ঘরের দিকে যাচ্ছে। আর মনে মনে ভাবছে, কি কপাল আমার স্বামী, সতীন নিয়ে এলো। মন খুলে একটু কাঁদতেও পারলাম না। পাড়ার লোক সতীনকে দেখতে আসবে, তাদের আপ্যায়নের জন্য রান্না আমাকেই করতে হবে। আজ আমি এতটাই অসহায় আর নিরুপায় যে বাপের বাড়িতেও যেতে পারছি না। কপাল, সতীন কাটা ফুটে সব তছনছ হয়ে গেছে। একটা করুণ দীর্ঘশ্বাস বের হয়ে এলো তানজিনের মুখ থেকে। ফইন্নির মতো কাপড় পিন্দাইয়া আছে যে ছোট বউ, এতক্ষণ পাড়াতে সবাই আইয়া পড়বো। হেন তোমারে এমন কাপড় দেখলে বাড়ির মানিজ্য থাকবো, এসব বলে তানজিদাকে ঝাড়ছিল রেহেনা খাতুন। তানজিনের অপরাধ সে রান্নাবান্না শেষ করে এখনও ভালো কাপড় পরে তৈরি হতে পারেনি। পাড়ার মানুষ তো আর আমাকে দেখতে আসবে না। আপনি চিন্তা করবেন না, আমি ঘর থেকে বের হব না। তুমি চাইতেছোটা কি? হ্যাঁ হাসা কইরা কও তো। বেবাকতের সামনে খানবাড়ির ইজ্জত ডুবাইবা, নইলে ঘরের তোর বাহির আইবা না ক্যারে? এখানে ইজ্জত ডুবানোর কথা কেন আসছে মা? পাড়ার মানুষ নতুন বউ দেখতে আসবে। আমি ঘরের ভিতরে থাকলাম বা বাইরে থাকলাম তাতে কি আসে যায়? শিক্ষিত হইয়া মুখের লাহান কথা কইও না। তুমি ঘরে খিল দিয়া বইয়া থাকলে বেবাকত কইবে আগের বউ বেজায় কইরা খানবাড়ির পোলায় নতুন বউ আনছে। এটা তো সত্যি মা। আমি তো আপনার ছেলের এই বিয়েতে খুশি নই। তোমার খুশির বেজারে আমার কিছু আইয়া যায় না। তয় পাড়ার লোকের কত বহুত কিছু আইয়া যায়। গেরাম আমরা, বাড়ির একটা ইজ্জত আছে। তুমি ঘরে বইয়া থাকলে মানুষে কইব খানবাড়ির মানুষ বালা না, বউরে দুঃখ দেয়। নতুন বউকে সাজিয়ে নিজের ঘরে যাচ্ছিল সানজিদা, যখন তার চোখ শ্বশুরি বউয়ের তর্ক চোখে পড়ে। তাই সানজিদা সেখানে গিয়ে ফোড়ন কাটে। কারে কি বুঝান আম্মা? তানজিনা আপা যদি বাড়ির মান ইজ্জতের কথা চিন্তা করতো তয় কি ভাগ্যা বিয়ে বইতো? আগে বাপের বাড়ির ইজ্জত ডুবাইছে, এখন হোর বাড়ির ইজ্জত ডুবানোর লইগা চেষ্টা চিরিতে করতাছে। যা তা কইছো বড় বৌমা, তয় তুমিও কান খুইলে হুনো। ছোট বৌমা, এইটা তোমার বাপের বাড়ি না, হুর বাড়ি। হের বায়াত যা করছো তা এইবার করব না। এখন যাও তুমি, তোমার মামাহুর যে লাল শাড়ি কাপড় দিছিল সেইটা পিন্দিয়া আও, লগে একটু স্বর্ণ পিন্দিয়া আইও। এমনু বিধবার লয়ে আইও না। তানজিনা সেখানে দাঁড়াতে পারল না, কারণ এ বাড়িতে যখনই সাজিদা রেহেনা খাতুন একসাথে হয়েছে তাকে অপমান করছে। কখনো পড়াশোনা, আবার কখনো তার ঘরের কাজ না পারা নিয়ে, কখনো বা শ্যামলা রং। এমন না তানজিনা প্রতিবাদ করেনি, কিন্তু সব প্রতিবাদের মন্তব্য এসে দাঁড়ায় যে মেয়ে নিজের বাবা মাকে আঘাত করে 2 দিনের পরিচয় একটা ছেলের সাথে পালাতে পারে সে কিছুতেই ভালো হতে পারে না। তানজিনা ঘরে এসে শাড়ি বদলাচ্ছে আর ভাবছে, আমার কি দোষ? এই পালিয়ে বিয়ে করেছি, এ একটা ভুলের জন্য সবসময় সবাই কথা শোনায়। শ্বশুরবাড়ির লোকেরা মা বাবা তোলে গালিগালাজ করে। প্রতিবাদ করে কি পেয়েছি? মাঝপথে পড়াশোনা থামিয়ে দিয়েছে তারা। অথচ এই আজুয়াদের বাবাই আবার আব্বুর হাত ধরে ওয়াদা করেছিল, আমি যতদিন পড়তে চাই তারা পড়াবে। আমার পড়া বন্ধ করে দেওয়ার পর যখন বাবা আর চাচা এসেছিল আমার শ্বশুরকে বোঝাতে, তখন উনি বলেছিলেন, বেয়াই বউ মনে ঢ্যাং ঢ্যাং করে রাস্তা দিয়ে কলেজ যাইব ভালা দেখায়, আর আপনারে মাইয়ারে তো কোনো কিছুর অভাব দেই নাই। অত পইরা কি হইব? এছাড়া এর মন তো ঘরের কামে কিতাবে বেশি থাকে। আমার বাড়ির বউ ঘরের থাকবো, কাম করব, খাইব, আইব,
পালবো, হের আর কলেজ যাইব না, এইটা শেষ কথা। না, সেদিন আমার চাচা বাবা প্রতিবাদ করতে পারেনি, মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে গেছিল। একবারও বলেনি চল তানজিদা, শুধু রান্না করা আর বাচ্চা মানুষের জন্য এ বাড়িতে তো থাকতে হবে না, তুই আমাদের বাড়িতে মেয়ে, কোনো কাজের লোক বা বাচ্চা জন্ম দিয়ে লালন পালনের যন্ত্রণা। আচ্ছা, আমি যদি পালিয়ে বিয়ে না করতাম, যদি বাবা মার পছন্দে বিয়ে করতাম, তাহলে কি তারা আমাকে না নিয়ে এভাবে চলে যেতে পারতো? এসব ভাবতে ভাবতে গয়না পড়তে লাগতো তানজিদা। যখন হাতের চুড়ি পরবে তখন সেদিনের কথা মনে পড়ল, যেদিন শাশুড়ি এই চুড়ি নিয়ে তাকে কথা শুনিয়েছিল। একটু দেরি করে ঘুম ভাঙার চুড়ি আর গলার চেন না পরেই কাজ করছিল তানজিদা। হঠাৎ আজুয়া দেশে পানি খেতে চায়। সে স্বর্ণ পরে ঘুমাতে পারে না, অস্বস্তি হয়। তানজিনা পানি এগিয়ে দিয়ে তার শাশুড়ির হাত থেকে গ্লাস ফেলে দেয়। বলি, আমার পোলাটারে অসুখ রোগে ভুলাইতে চাও? মা, আমি এমন কোনো চাইব, আর আপনি গ্লাসটা ফেলে দিলেন কেন? ও, তুমি বুঝ নাই ফিডার খাওয়া? তোমার মায় কি শিখাইছে হুর বাইত পটাইতে? এহেন জানো না, খাইলা আর খাইলা গলায় স্বামী দানা পানি দিতে নাই, হ্যার আসুক জয়। সামান্য এই কারণে মা তুলে কথা তানজিনের ভালো লাগে না, তাই সে জবাব দেয়, মা এগুলো কুসংস্কার, কোনো হাদিসে কিন্তু এসব লেখা নেই। মায়া মায়া গো, বিশেষ বিলাপ, দুই একদিনের মাইয়া আমারে কুরআন হাদিস শিখায়। ও আজুরে, তুই কে কইতে আনছো সেইটারে? সেদিন আজুয়াত কিছু বলেনি তার মাকে। রাতে যখন তানজিদা তাকে এর কারণ জিজ্ঞাসা করে, তখন আজুয়াত জবাব দিয়েছিল, তুমি এসব ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা না করলেই পারো। মা তো অনেক বড় কিছু করতে বলেনি, শুধু গহনা পরে থাকতে বলেছে। এছাড়া গহনাতে তোমাকে বেশ সুন্দর লাগে। অসাবধানতাবশত একটা কাঁচের চুড়ি ভেঙে তানজিনের হাত কেটে যায়, আর সে বর্তমানে ফিরে আসে। তারপর রক্তটা মুছে একবার আয়নার দিকে তাকায়। তানজিনের মনে হয় নিজের প্রতিচ্ছবিটা আজ তাকে দেখে হাসছে। বাজারে বাবুর্চি ঠিক করে বাজার নিয়ে বাড়ি ফিরছে আমজাদ খান আর আজুয়াত। অনেকক্ষণ যাবৎ সাহস সঞ্চার করে আজুয়াত কথাটা বলেই ফেলে, আব্বা, আমি রাফিয়ারে তালাক দিব। আমজাদ খান খুব বিজ্ঞ লোক, ছেলের মনোভাবটা সহজেই ধরে ফেলেন। তাই মাথা খাটিয়ে বলেন, তোর বউ তুই তালাক দেবার পারস, তাই তালাক দিলে দোনো বউরে দেওয়া লাগবে। আব্বা, এই কেমন কথা? তানজিনার কি দোষ? সে কেন সতীনের সংসার করবে? দোষ তো রাফিয়ার নাই, যা দোষ তোর। বউয়ের লইগা এত পীড়িত আগে কই আসিল? আজত কোনো জবাব দিতে পারে না। আমজাদ খান আবার বলে, খান বাড়ির পুরুষ মানুষে দহন হইল 4টা বিয়ে করে, কিন্তু তালাক দেয় না। আর তুই বউ দেখাবি আর বাচ্চা থাকতে হেডা আইব না? দুই বউয়ের লগে বালা ব্যবহার কর, দেখবি সব ঠিক হইব। সবে তো সব মাইনে নিব। আজওয়াত কোনো কথা বলতে পারল না, কোনোদিন পারেনি। তাছাড়া বাবার সামনে কথা বলতে পারলে আজ আর এই করুণ অবস্থা হতো না। এদিকে খানবাড়ির বসার ঘরে পাড়ার সব মহিলা ভিড় জমিয়েছে। নতুন বউয়ের উপর ছেলের আগে একটা বউ আছে, তাই ভিড়টা একটু বেশি। সবাই আসলো নতুন বউ দেখতে, না পুরাতন বউয়ের কষ্ট দেখে মজা নিতে। কি গো আরবারের মা, আগের বউ পছন্দ হয় নাই দেখা পোলারে আবার বিয়ে করাই দিলা? কি যে কন সালেয়া ভাবি, আমার পোড়ালার তো চিনেন, হের মর্জি মতো বিয়ে করছে, আগেরটাও হেরটাও। তা তোমার ছোট বউ রাজি আছে নি স্বামীর বিয়াতে? রেহেনা খাতুন জানতো এই প্রশ্নটাই উঠবে, তাই তিনি এর উত্তর থেকেই ঠিক করে রেখেছিলেন, স্বামীর খুশিতে স্ত্রীর খুশি। আমার ছোট বৌমা উচ্চ শিক্ষিত, এসব ভালো জানে। দেখেন না নতুন বউয়ের লাগে কি সুন্দর বইন লাগায় বইয়া আছে, আজকের বেবাগ রান্না হেই করেছে। সালেয়া মুখ পানসে পানসি করে বলে, বালা আইলে ভালা। এতক্ষণ রেহেনা খাতুনের চাল বুঝতে পারলো তানজিনা। তাকে দিয়ে রান্না করানো, সাজিয়ে নতুন বউয়ের সাথে বসানো, এসব করেছে তার শ্বশুরে। শুধু সবাইকে এটা বোঝাতে আজওয়াত প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করেছে। তানজিনার ইচ্ছে করছিল চিৎকার করে দাঁড়িয়ে বলতে, আমি এ বিয়ে মানি না, কিন্তু বলে কি হবে? কয়েকজন মজা পাবে, কয়েকজন দুঃখ প্রকাশ করবে। একসময় সবাই এক হয়ে তাকে নিয়ে গল্প করবে। সবশেষে প্রমাণ হবে নিশ্চয় তানজিনের মধ্যে তার স্বামী খারাপ কিছু পেয়েছে, তা না হলে স্বামী কেন দ্বিতীয়বার বিয়ে করবে? এটাই সমাজের বাস্তব চিত্র। একসময় সবাই চলে গেল, তানজিনা ঘরে চলে গেল। সন্ধ্যার পর আফিয়া এসে বলে, রেহেনা খাতুন ডাকছে। ঘরে যেতে শাশুড়ি বলে, আইসো, এই যে আসো, আমার কাছে বসো। শাশুড়ি এমন ভালো ব্যবহারে কোনো কারণ খুঁজে পেল না তানজিদা, তাও গিয়ে পাশে বসলো। শাশুড়ি তানজিদের মাথায় হাত বুলিয়ে বলছে, মায়া, আমি বুঝি তোর খারাপ লাগছে, কি করব ক, যা, অন্ত তোর আইয়া গেছে, এডু মানাইলে তোরে একখান কথা কবে শুনবি? মাথা নেড়ে সায় দেয় তানজিনা। বিয়ের পর আজ প্রথম শাশুড়ির তার সাথে ভালো ব্যবহার করেছে, স্নেহ করেছে। কিছু সময়ের জন্য তো সব দুঃখ ভুলেই গেল। তুই আজুরে একটু বুঝা, ছোট্ট মায়েরাই ঘরের তন
বইর কইরা দিচ্ছে। নতুন বউয়ের লগে কেউ এমন করে, তুই ওর ঘরে গিয়ে কবি তোর এই বিয়াতে কোনো আপত্তি নেই। আবার ধোকা পেল তানজিনা। বুঝতে পারলো এ স্নেহ তার জন্য না, রাফিয়ার জন্য। কিছু না বলে চোখের পানি নিয়ে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে গেল। তানজিনাকে দেখতে পেল রাফিয়া সেজেগুজে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। চোখের পানিতে তার কাজল মুছে যাচ্ছে। তানজিনা যেন নিজেকে অন্যরূপ দেখতে পেল, কারণ একইভাবে দাঁড়িয়ে সেও দরজায় দাঁড়িয়েছিল, এ বাড়ির কেউ তাকে মেনে নিতে পারেনি বলে। আজ রাফিয়ার সাথে বাড়ির সবাই, তাও সে ঘরে যেতে পারছে না। কিন্তু কেন? তাকে যদি এমন কষ্টই দিবে, তাহলে বিয়ে কেন করেছে আজুয়াত? শাশুড়ির কথায় গলে গিয়ে নয়, এসব প্রশ্নের উত্তর জানার জন্য আজুয়াত দরজায় কড়া নাড়ল তানজিদা। ভেতর থেকে আজুয়াতে চিৎকার করা গলা শোনা গেল। আবার কেউ যদি আমাকে ডাকে, তাহলে আমি গলায় দড়ি দিব। তানজিদা একটু জোরেই বলে, আমি তানজিদা। একটু পর খটখট করে আওয়াজ হলো এবং দরজা খুলে গেল। হ্যাঁচকা টানে তানজিদাকে নিচের দিকে টেনে তার বুকের সাথে মিছিয়ে নেয় আজওয়াত। দরজা খোলা থাকায় পুরো দৃশ্য দেখতে পায় রাফিয়া। রাফিয়ার মনে হচ্ছিল কেউ ধারালো ছুরি দিয়ে তার কলিজাটা কুচি কুচি করে কাটছে। রাফিয়া মনে মনে বলে, খোদা বেবাক্তা, যাই না শুই না, হেও হত্তিন ঘর করবার লইয়া ইয়া তোর পরাণটা এত পুরাইতেছে কিসের লইগা? আজওয়াদ একবার বাইরে দরজায় তাকিয়ে দেখতে পেল রাফিয়া কাঁদছে। দৃশ্যটা দেখে তার গা জ্বলে ওঠে। তাই সে দেরি না করে তানজিদাকে ছাড়িয়ে রাফিয়ার মুখের উপর ঠাস করে দরজায় লাগিয়ে দেয়। রেহেনা বেগম স্বামীকে পান সাজিয়ে দিচ্ছিল। কামটা কি ঠিক হইল আরবারের মা? কোন কাম? ছোট বৌমারে কোনোদিন মন থাইকা আমার কেউ মানে নিবার পাইনি। আজ নাটক কইরা কাম আদায় করতাছি। না, আমার পরাণে মানতেছে না। ফালতুর মতো কথা কইও না। ছোট বউয়ের কত থুইয়া নিজের বঞ্জির কথা ভাবো। ছোট মাইয়া এত বয়সে হত্তিনে ঘর করব। দীর্ঘশ্বাস ছেড়ে আজম খান, কথা হাসা হইছ। কি পোলা কপাল লইয়া জন্মাইছে। বাপ মরা মাইয়াটার জীবনটা তোমার পোড়ার লইগে নষ্ট হইয়া গেল। মুখে আরও একটা পান গুজে দিয়ে একটু রেগে গিয়ে রেহেনা বেগম বলে, হুদায় আমার আজুরে দোষ দিও না। বেটা মানুষে একটু একটু ছুক ছুক স্বভাব থাকে। ঘরের বউবালা না হয়তো আইলে বাইরের মুখ দিবে। আর তোমার ওই বঞ্জি পানিতে পইড়ে যায় নাই। আমার আজুর খালি আগের একখান বউ আছে, এইটা ছাড়া আর কোনো সমস্যা নেই। হুনো বেটা মানুষ, অল্য স্বর্ণের আংটি বেকা, ওইলে দর কমে না। আমজাদ খান তার স্ত্রীর যুক্তি শুনে চুপ হয়, কারণ তিনিও মনে প্রাণে বিশ্বাস করেন যে পুরুষ মানুষ স্বর্ণের আংটি। এদিকে দরজা বন্ধ করে আবার তানজিদাকে কাছে টেনে নেয় আজুয়াত। তানজিদা একবার চুপচাপ না করে নিজের থেকে আজুয়াতের দিকে ছাড়িয়ে নিয়ে বলে, দাঁড়াও আজুয়াত, আগে বোঝাপড়াটা শেষ হোক। এসবের জন্য সারা রাত পড়ে আছে। তানু, কি বলছো তুমি? কিসের বোঝাপড়া? তুমি খুব ভালো করেই জানো আমি কিসের বোঝাপড়ার কথা বলছি। এখন বলো। তানু, আজকে না আমার একটা অনুরোধ রাখবে? ঠিক আছে, আমি জোর করব না, কিন্তু সব কিছু না জেনে আমার কাছাকাছি গেলে আমার উপর ঘৃণা চলে আসবে। তাই এখন চলে যাচ্ছি। না, আমি তোমাকে যেতে দিব না। বুড়ো কুসকে তানজিনা বলে, জোর করবে? যদি তাই বলি। তানজিনার গলার স্বর ভারী করে বলে, হ্যাঁ, তুমি সেটা করতেই পারো। সারাদিন পেছনে পড়ে থাকো, প্রেম করতে পারো, আত্মহত্যার হুমকি দিয়ে আমাকে বাড়ি থেকে পালাতে বাধ্য করতে পারো। যখন ইচ্ছে গায়ে হাত তুলতে পারো, আবার নতুন করে বিয়ে করতে পারো। এসব তুমি করতে পারো, তবে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে জোর কাটাতে পারো। আজুয়াত জানা ছিল না তানজিনা তার মনে এত অভিমান লুকিয়ে রেখেছে। অবাক হয়ে আজুয়াত বলে, তানু, অবাক হওয়ার কী আছে? আমি কি মিথ্যে বলছি? না তানু, তুমি সত্যি বলছো। আমি তোমাকে সম্মান দিতে পারিনি, তাহলে কি আমি চলে যাব? আজুয়াত তানজিনার মনোভাব বুঝতে পারলো তানজিদা সত্যি না জেনে আর কোনো মতেই তাকে মানতে পারবে না। তাই মনে মনে ভাবলো যে সত্যিটা একদিন না হয় একদিন তানজিনা জানতে পারবে। তা আজকে বললে ক্ষতি কী? বরং অন্য কারো মুখে শোনাচ্ছে আমার মুখে শোনা ভালো। আজিয়ত বলে, না, আমি এখনই সব বলবো, তুমি থাকো, কিন্তু কথা দিতে হবে। তুমি সবটা শুনবে? আচ্ছা, শুনবো। তবে আমারও একটা কথা আছে। তোমাকে আল্লাহর কসম দিলাম, একটা শব্দ মিথ্যা বলবা না আর লুকাবা না। আজিয়ত শেষ আসার আলোটা নিভে গেল। সে ভেবেছিল কিছু সত্য, কিছু মিথ্যা, কিছু কথা গোপন কইরা তানজিদাকে বুঝিয়ে নেবে, কিন্তু কসমের কারণে আর কোনো উপায় রইল না। সবশেষে আজুয়াত আর তানজিদা মুখোমুখি বসে আজুয়াত বলা শুরু করলো, তানু, তুমি কি জানো